আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমার এমএসসি ফিশারিজ ছাত্রদের জন্য, যা আজকের কোর্স কোড হলো 313117 এবং কোর্স টাইটেল হলো ফিশ বায়োলজি, অ্যাকোয়াকালচার, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন ডিনামিক্স। আজকে তোমাদের জন্য আমি যে টপিকটি নির্ধারণ করেছি সেটি হলো লাইফ সাইকেল অফ টেনোয়েলুসা ইলিশা, অর্থাৎ ইলিশ মাছের জীবনচক্র। তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। ইলিশা, যেটাকে আমরা লোকালি ইলিশ মাছ বলে থাকি, সেটা হলো ক্লুপিফর্মিস বর্গের অন্তর্গত ক্লুপিডি ফ্যামিলির একটি মাছ। Hilsha is the member of the genus Tenuelusa of the family Clupidae under order Clupiformis. তো আমাদের দেশে সাধারণত 3 প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়। একটি হলো পদ্মা ইলিশ, যাকে আমরা টেনুয়েলুসা ইলিশা বলি, আরেকটি হলো চন্দনা ইলিশ, যেটি টেনুয়েলুসা টলি, এবং আরেকটি হলো গুর্তা ইলিশ, যাকে আমরা সায়েন্টিফিক নেম হলো হিলসা ইল। তো এর মধ্যে আমাদের টেনুয়েলুসা ইলিশা কে আমাদের জাতীয় মাছ বলা হয় এবং এটি আমাদের দেশে অনেক বেশি পাওয়া যায়। এই টেনুয়েলুসা ইলিশাকে, বা যেটা আমরা লোকালি হিলসা ফিশ বলি, সেটা বাংলাদেশের ন্যাশনাল ফিশ হিসেবে ডিজাইনেটেড করা হয়েছে। হিলসা ইজ কল্ড দ্য কিং অফ ফিশ। ইলিশ মাছকে আসলে মাছের রাজা বলা হয়, কারণ এর যে অয়েলি টেক্সচার, এটা অন্যান্য যে কোনো মাছ থেকে ইউনিক। তারপরে এটার মাউথও এটা ওয়াটারিং ফ্লেভার, বা জিভে জল আসার মতো যে তার গন্ধ এবং সুপ্রিম মাউথ ফিল, অর্থাৎ স্বাদে গন্ধে এই মাছটি অন্য কোনো যে কোনো মাছের চেয়ে অতুলনীয়। তো আমাদের নিয়ারলি 16.40% অফ দ্য কান্ট্রিজ টোটাল ফিশ প্রোডাকশন ইজ কন্ট্রিবিউটেড বাই দিস ফিশারিজ। হিলসা প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। আমাদের যে ইকোনমিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? এটা একদিকে যেমন আমাদের লোকাল ডিমান্ড ফিল করছে, ঠিক অন্যদিকে সেটি আমরা এক্সপোর্টও করতে পারছি। হিলসা হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর অফ বাংলাদেশ ইন 2017, অর্থাৎ ইলিশ মাছকে 2017 সালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা ভৌগোলিক নির্দেশক হিসেবে ডিক্লেয়ার্ড বা স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আমরা ইলিশ মাছের ডিস্ট্রিবিউশন বা বিস্তৃতি সম্পর্কে জানব। তো হিলসা হ্যাজ এ ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড অকার্স ইন মেরিন, ইস্টুয়ারাইন অ্যান্ড রিভারাইন এনভায়রনমেন্ট। ইলিশ মাছ আমাদের সমুদ্র, মোহনা এবং নদীতে 3টা জায়গাতেই পাওয়া যায়। তো তার যে সামুদ্রিক হ্যাবিটেট বা সমুদ্রের যে জায়গাগুলোতে তার ইলিশ মাছের বেশি দেখা যায়, সেগুলো হলো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, রেড সি, লোহিত সাগর, অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল, আমাদের বঙ্গোপসাগর, ভিয়েতনাম সি এবং চায়না সিতে ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর তার যদি আমরা রিভারাইন হ্যাবিটেট গুলা দেখি, রিভারাইন হ্যাবিটেট কভার্স করে শাতিল আরব, দ্য টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস অফ ইরাক অ্যান্ড ইরাক নদী, ইন্ডুস অফ পাকিস্তান, পাকিস্তানি সিন্ধু নদী, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন রিভার্স অফ ইন্ডিয়া, ভারতের যে পশ্চিম এবং যে পূর্ব এবং পশ্চিম অঞ্চলীয় যে নদীগুলো, সেখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। ইরাবতী অফ মায়ানমারের ইরাবতী নদীতে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা এবং যে কর্ণফুলী এবং আদার কোস্টাল রিভার্স অফ বাংলাদেশ এবং অন্যান্য যে উপকূলীয় নদীতে, সেখানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। তো আমরা আমাদের বাংলাদেশের ডিস্ট্রিবিউশনে যে ইলিশ মাছের ছবিটি দেখালাম, যেখানে বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশের যে প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী এবং অন্যান্য উপকূলীয় নদীতে ইলিশ মাছের ডিস্ট্রিবিউশনটি দেখানো হলো। তো আমরা যদি এখন ইলিশ মাছের স্ট্রাকচার বা গঠনটি দেখি, তো ইলিশ মাছের যে বডিটা, সেটি হলো বডি স্ট্রংলি কম্প্রেসড অ্যান্ড মডারেটলি ডিপ উইথ ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল প্রোফাইল ইকুয়ালি কনভেক্স। বডিটা হলো কিছুটা কম্প্রেস, চাপা এবং পুরু, যার হচ্ছে পৃষ্ঠীয় এবং যে অঙ্কীয় দিক সেটা কিছুটা কনভেক্স বা উত্তল, এবং রেগুলারলি অ্যারেঞ্জড মিডিয়াম সাইজ সাইক্লয়েড স্কেলস কভার দ্য মেটালিক সিলভার কালার বডি। পুরা মেটালিক যে
সিলভার কালার তার বডি, তার মধ্যে কিছু মাঝারি আকারের সাইক্লয়েড স্কেল দ্বারা আবৃত থাকে। ইলিশ মাছের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাবডোমিনাল স্কিউড প্রেজেন্ট, অর্থাৎ উদরের মধ্যে কিছু কাটা কাটা দেখা যায়, যেগুলোকে আমরা অ্যাবডোমিনাল স্কিউড বলি। কডাল ফিন হোমোসার্কাল, পুচ্ছ পাখনা সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত এবং দুইটা অংশই সমান। জ উইদাউট টিথ, এবং তার চোয়ালে কোনো দাঁত থাকে না। এখন আমরা যদি ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট দেখি ইলিশ মাছের, ইলিশ মাছ হলো প্রাইমারিলি প্ল্যাঙ্কটন ফিডার, অর্থাৎ সে প্ল্যাঙ্কটন খেয়ে থাকে। প্ল্যাঙ্কটন হিসেবে সে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনই খেয়ে থাকে। তার খাদ্য অভ্যাসের মধ্যে রয়েছে প্রোটোজোয়ান্স, ক্রাস্টেসিয়ান্স, টিউনিকেটস, কপিপোডস, রোটিফার্স, ব্লু গ্রিন এলজি, ডায়াটমস, ডেসমিট এবং এরকম বিভিন্ন খাদ্য সে খেয়ে থাকে। সামটাইমস দে ইট সিল্টস অ্যান্ড ক্লে, অনেক সময় তারা যে পানির তলদেশে কাদা এবং বালি খেয়ে থাকে। তো ফিডিং হ্যাবিট মে ভেরি অ্যাকর্ডিং টু হ্যাবিটেট, সিজন অ্যান্ড এজ অফ দ্য ফিশ। তাদের যে ফিডিং হ্যাবিট বা খাদ্য অভ্যাসটা, তাদের যে বাসস্থান, তারপর তাদের যে বয়স এবং তাদের যে বিভিন্ন ঋতু, সেই অনুযায়ী সেটা কম বেশি হতে পারে, ভেরি করে। এখন আমরা দেখি ইলিশ মাছের সেক্সুয়াল মেচুরিটি বা যৌন পরিপক্কতা। একটি ইলিশ মাছ সেক্সুয়াল মেচুরিটিটা অ্যাটেন্স করে 1 to 1.5 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে ইলিশ মাছ সেক্সুয়ালি যৌন পরিপক্ক হয়। তখন একটি ইলিশ মাছের যে অ্যাভারেজ লেন্থ সেটা হয় 35 to 40 সেন্টিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে 60 সেন্টিমিটার পর্যন্ত বসতে পারে। তো একটা লার্জ সাইজের হিলসা ফিশের যে ওয়েট সেটা 2.5 কেজি, অর্থাৎ 2.5 কেজির মতো হয়ে থাকে একটা বড় আকৃতির যে ইলিশ মাছের ওয়েটে। এখন আমরা ইলিশ মাছের যে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়তা টি সম্পর্কে পড়ব। তো ইলিশ মাছ হলো একলিঙ্গি মাছ, যেখানে হচ্ছে পুরুষ এবং স্ত্রী মাছ আলাদা থাকে। তো ব্রিডিং সিজনে ইলিশ মাছকে বাহ্যিকভাবে পুরুষ এবং যে স্ত্রী মাছ তাদেরকে আলাদা করা যায়। তো কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ইলিশ মাছকে আলাদা করতে পারি। তো আমরা সাইজ যদি দেখি, দ্য মেল ফিশ বিকাম স্মলার দেন ফিমেল, অর্থাৎ যে স্ত্রী মাছের চেয়ে মেল মাছ বা পুরুষ মাছরা একটু আকৃতিতে ছোট হয়ে থাকে। তো মেলের যে অ্যাভারেজ সাইজ বা লেন্থ সেটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং ফিমেলের অ্যাভারেজ লেন্থ হলো 35 সেন্টিমিটার। তো কালার, বডি এবং ফিন কালার অফ মেল ফিশ বিকামস শাইনিং, মেল ফিশ পুরুষ মাছের যে পাখনা এবং গায়ের যে বর্ণ সেটা কিছুটা উজ্জ্বল হয়ে থাকে। তো অ্যাবডোমেন বা উদরের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে দ্য অ্যাবডোমেন অফ দ্য ফিমেল ফিশ বিকামস হোয়াইট অ্যান্ড রাউন্ডেড, স্ত্রী মাছের যে উদরটা সেটা কিছুটা স্ফীত এবং রাউন্ডেড গোলাকার আকৃতির হয়ে থাকে। তো আমরা যদি ব্রিডিং টাইম দেখি বা প্রজননের সময়, ইলিশ মাছ সাধারণত সারা বছরই প্রজনন করে থাকে। অলদো হিলসা স্পন মোর অর লেস থ্রু আউট দ্য ইয়ার, সারা বছরই প্রজনন করে থাকে। তো তবুও আমরা তাদের জন্য দুইটা স্পনিং সিজন নির্ধারণ করতে পারি, একটা মাইনর স্পনিং সিজন আর একটি মেজর স্পনিং সিজন। মাইনর স্পনিং সিজনটা যেটাতে কম ব্রিড করে, একটু কম পরিমাণে ডিম ছাড়ে, সেখানে ফেব্রুয়ারি টু মার্চ। আর মেজর স্পনিং সিজন হলো সেপ্টেম্বর টু অক্টোবর। এখন আমরা যদি ইলিশ মাছের ব্রিডিং গ্রাউন্ড বা স্পনিং গ্রাউন্ড দেখি, যেটা হচ্ছে প্রজনন ক্ষেত্রটা দেখি, তো ইলিশ মাছ সাধারণত হচ্ছে স্পন করে যে মেজর ডেল্টাটিক রিভার্স, ইস্চুয়ারিজ অ্যান্ড কোস্টাল এরিয়াস অফ বাংলাদেশ, বিশেষ করে বড় বড় নদীগুলা, তারপরে যে কোস্টাল এরিয়া উপকূলীয় নদীগুলাতে ইলিশ মাছ সাধারণত স্পন করে থাকে বা ডিম ছেড়ে থাকে। তারপরও হচ্ছে আমরা 4টা মেজর স্পনিং গ্রাউন্ড বা ডিম ছাড়ার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যার রেফারেন্স হিসেবে আমরা নিচ্ছি হালদার অ্যান্ড ইসলাম 2008 এর রেফারেন্স, যেখানে 4টা ব্রিডিং গ্রাউন্ড ইলিশ মাছের জন্য নির্ধারণ করা হয়েছে। এবং এই ব্রিডিং গ্রাউন্ডগুলো হলো ধলচর অফ চরফেশন ইন ভোলা, যেখানে তার এরিয়াটা নির্ধারণ করেছে অ্যাবাউট 125 স্কোয়ার কিলোমিটার এরিয়া। আরেকটি হলো মনপুরা ইন ভোলা, যেখানে অ্যাবাউট 80 স্কোয়ার কিলোমিটার এরিয়া। আরেকটি হলো মৌলভীচর অফ হাতিয়া ইন নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভীচর, যেখানে 120 স্কোয়ার কিলোমিটার জায়গা নির্ধারণ করা হয়েছে। আরেকটি হলো কালীরচর অফ সন্দ্বীপ,
যেখানে অ্যাবাউট 196 স্কয়ার কিলোমিটার এরিয়া নির্ধারণ করা হয়েছে। আমরা এই ছবিটির মাধ্যমে ইলিশ মাছের এই 4টা স্পনিং গ্রাউন্ড বা ব্রিডিং গ্রাউন্ড দেখতে পাচ্ছি। এখন আমরা ইলিশ মাছের মাইগ্রেশন বা অভিপ্রায়ণ সম্পর্কে যদি একটু দেখি, তো এই মাছটি হলো অ্যানাড্রোমাস ফিশ। তো অ্যানাড্রোমাস ফিশ বলতে সেই সব মাছকে বোঝায় যারা সাধারণত সমুদ্র থেকে নদীর দিকে অভিপ্রায়ণ করে। তো এই জায়গাটা হলো আমাদের সমুদ্র এবং এটা হলো আমাদের নদী, এবং মাঝখানে যে ইন্টারসেকশন জায়গাটা সেটা ইস্টুয়ারি বা মোহনা। সাধারণত ব্রিডিং সিজনে যখন অ্যাডাল্ট ফিশগুলা ম্যাচুরিটি লাভ করে, ডিমলা মাছগুলা আস্তে আস্তে তারা ইস্টুয়ারি বা মোহনা হয়ে নদীর দিকে যায়, এবং তারা আসলে প্রজনন করার জন্য বা ডিম ছাড়ার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে নদীতে যায়, এবং তাদের এই মাইগ্রেশনকে বলা হয় যে ব্রিডিং মাইগ্রেশনও বলা হয় বা প্রজনন অভিপ্রায়নও বলা হয়। তো এই মাছগুলা তখন প্রজননের জন্য এতই উদ্গ্রীব থাকে যে সমুদ্রের হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা প্রজননের জন্য নদীতে চলে আসে, এবং এই বিষয়টি তাদের কাছে অনেক তুচ্ছ মনে হয়। তো সেইখানে ইলিশ মাছ বিভিন্ন নদীর মধ্যে ডিম ছাড়ে, এবং ডিম ছাড়ার পর তাদের যে পরবর্তী ডেভেলপমেন্টগুলো, বিশেষ করে ফিঙ্গারলিং, ফ্রাই, ফিঙ্গারলিং, এই জিনিসগুলো নদীর মধ্যে হয়ে থাকে। এরপর তারা ইস্টুয়ারি হয়ে আস্তে আস্তে যখন জুভেনাইল বা জাটকা বা একটু অ্যাডাল্ট ফিশ হতে থাকে, তারা আস্তে আস্তে সমুদ্র অভিমুখে যাত্রা করে, এবং যে মা মাছটি বা যাকে ডিম ছাড়ার পর স্পেন্ট ফিশগুলো আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে আসে। বিশেষ করে তারা তখন এতটাই বিপর্যস্ত থাকে যে তারা যে স্রোতের অনুকূলে কোনো মতে গা ভাসিয়ে দিয়ে সমুদ্রে চলে আসে। তো এই হলো আমাদের যে ইলিশ মাছের মাইগ্রেশন। তো এখন আমরা ইলিশ মাছের ফিক্যান্ডিটি বা ডিম্ব ধারণ ক্ষমতা সম্পর্কে একটু দেখি। তো হিলসা ইজ হাইলি ফিক্যান্ট ফিশ, অর্থাৎ অনেক উচ্চ প্রজননশীল যে মাছ। তো এ লার্জ সাইজ ফিমেল মে প্রডিউস আপ টু 2 মিলিয়ন এগ। একটা বড় সাইজের যে ইলিশ মাছ সেটা সাধারণত 2 মিলিয়নের মতো ডিম পারে। তো এভারেজ ফিক্যান্ডিটি বা এভারেজ ফিক্যান্ডিটি হলো 250 লাখ থেকে 16 লাখ পর্যন্ত, অর্থাৎ 2.5 লাখ থেকে 16 লাখ পর্যন্ত। তো এরপর আমরা যদি ইলিশ মাছের রিপ্রোডাকশন বা প্রজনন দেখি, at the beginning of the southeast monsoon the reproduction season generally started, অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু প্রবাহের সাথে সাথে তাদের যে রিপ্রোডাকশন সিজনটা স্টার্ট বা শুরু হয়ে থাকে। তো তাদের রিপ্রোডাকশনটা হচ্ছে পলিগ্যামাস মানে এই সময় অনেক ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ নদী অভিমুখে যাত্রা করে, এবং তারা একসাথে যে পুরুষ এবং স্ত্রী মাছ অনেকগুলা মাছ একসাথে প্রজনন করে। এই জন্য তাদের রিপ্রোডাকশনকে বলা হয় পলিগ্যামাস বা বহুজনন পদ্ধতি। তো এই ধরনের রিপ্রোডাকশনের একটা সুবিধা হলো যে তাদের নিষেকটা অনেক বেশি নিরাপদ হয়, এবং অনেক বেশি জিনের আদান প্রদান হয়, এবং যে তাদের ফার্টিলাইজেশন সেটি এক্সটার্নাল। স্ত্রী মাছগুলো ডিম ছাড়ার পর পানিতে ডিম ছেড়ে দেয়, এবং সেখানে পুরুষ মাছগুলো সেই ডিমের উপর মেল্ট বা শুক্রাণু রস ছেড়ে দেয়। তো এখন আমরা যদি ইলিশ মাছের ডেভেলপমেন্ট বা পরিস্ফুটনটা দেখি, তো বর্ণনার সুবিধার্থে আমরা ইলিশ মাছের যে পরিস্ফুটনটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ভ্রূণীয় পরিস্ফুটন, আরেকটি হচ্ছে লার্ভাল ডেভেলপমেন্ট বা লার্ভাল পরিস্ফুটন, আরেকটি হলো পোস্ট লার্ভাল ডেভেলপমেন্ট বা লার্ভা উত্তর বা লার্ভা পরবর্তী যে পরিস্ফুটন। তো আমরা একটি চিত্রের সাহায্যে ইলিশ মাছের যে পরিস্ফুটনটি সেটি দেখিয়েছি। তো এখানে অ্যাডাল্ট ফিশ যখন ডিম ছেড়ে দেয়, ডিম ছাড়ার পর যে হ্যাচলিং বা রেণুপোনা পর্যন্ত যে স্টেজটা সেটাকে বলা হয় এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ভ্রূণীয় পরিস্ফুটন। এবং সেই যে রেণুপোনা বা সদ্য যে পোনা, ডিম থেকে যে সদ্য পোনা বের হয়, তারপর থেকে যে আরেকটি স্টেজ সেটাকে বলা হয় লার্ভাল স্টেজ, যেখানে ইলিশ মাছটা সাধারণত বাইরের কোনো খাবার খায় না, এবং তার কুসুমটা থাকে এবং কুসুমটা নিঃশেষিত হয়ে যায় না। এবং পরেরটা পোস্ট লার্ভাল ডেভেলপমেন্ট, যেটা ইলিশ মাছের লার্ভাগুলো বাইরের খাবার খাওয়া শুরু করে এবং তার কুসুমস্থলেও নিঃশেষিত হয়ে যায়। সেখান থেকে মোটামুটি জাটকা বা জুভেনাইল পর্যন্ত হলো তার পোস্ট লার্ভাল স্টেজ।
এখন আমরা ইলিশ মাছের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ভ্রূণীয় পরিস্ফুটনটা দেখি। তো ভ্রূণীয় পরিস্ফুটনটা ফার্টিলাইজ এগ থেকে শুরু হবে, যেখানে ফার্টিলাইজ এগ প্রথমে হবে ক্লিভেজের পর গ্যাস্ট্রুলেশন, তারপর অর্গানোজেনেসিস। তো ক্লিভেজের ক্ষেত্রে যে ইলিশ মাছের যে ক্লিভেজ সেটি হলো ম্যারোপ্লাস্টিক হলো এরকম ধরনের ক্লিভেজ যেখানে ক্লিভেজটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? যে ইলিশ মাছের যে ডিম, সেই ডিমের মধ্যে কুসুমের পরিমাণ অনেক বেশি থাকে, সেই জন্য ক্লিভেজটা পুরা ডিমের যে অংশ ধরে হয় না, সেই জন্য ক্লিভেজটা অসম্পূর্ণ। এবং ক্লিভেজের পর যে সেলগুলা তৈরি হয় সেই সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। দ্য সেল অ্যাটাচ টু ইচ আদার, একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে যে দশাটি তৈরি করে সেটাকে বলা হয় ব্লাস্টোডিক্স দশা। তো আমরা এখানে ক্লিভেজের 1 কোষ দশা থেকে 2 কোষ দশা, 3 কোষ 4 কোষ দশা, 8 কোষ দেখা, 16 কোষ দশা এবং সর্বশেষ একটি ব্লাস্টোডিক্স দশা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে কুসুমের পরিমাণটা অনেক বেশি। তার পরবর্তী স্টেপ হলো যে গ্যাস্ট্রুলেশন। তো ইলিশ মাছের যে গ্যাস্ট্রুলেশন হলো এরকম পর্যায়ে যেখানে হচ্ছে গ্যাস্ট্রুলা তৈরির মাধ্যমে বিভিন্ন স্তর বা জার্ম লেয়ার সৃষ্টি হবে এবং পরবর্তীতে এই জার্ম লেয়ারগুলো অর্গানোজেনেসিস বা বিভিন্ন অর্গান তৈরি করতে শুরু করবে। তো এইখানে আমরা একটি উন্নত ভ্রূণ দশা দেখতে পাচ্ছি যেখানে ইলিশ মাছের বিভিন্ন অর্গান সৃষ্টি হয়েছে। তো আমরা দেখি যে ইলিশ মাছের কি কি অর্গান সৃষ্টি হয়েছে। তো এমব্রায়োটা অনেকটা হচ্ছে ডিস্ক লাইক বা পাতের মতো থাকে, যেটা এই যে ডিমের উপর হচ্ছে কি পাতের মতো অবস্থান করে। তখন যে অর্গানগুলো প্রথমে গঠিত হয় সেগুলো হলো আইবল, অয়েল স্পট এবং মায়োটম বিকাম ভিজিবল। তাদের যে চক্ষু গোলক, তারপরে তৈলবিন্দু এবং যে পেশি গঠনকারী মায়োটমগুলা বোঝা যায়। তো হেড অ্যান্ড টেল রিজন বিকাম ক্লিয়ার, তাদের যে মস্তক এবং পুচ্ছ অঞ্চল সেটা স্পষ্ট হতে থাকে এবং যে ইনিসিয়েশন অফ হার্ট ফরমেশন হার্ট বিট বিগেস, তাদের হৃৎপিণ্ড গঠনের সূচনা হয় এবং যে হৃদস্পন্দনটা সেটা বোঝা যায়, শুরু হয়ে যায়। ইয়ক বিকামস রিডিউস, তাদের যে কুসুম সেটা আস্তে আস্তে হচ্ছে রিডিউস হতে থাকে এবং যে মুভমেন্ট অফ এমব্রায়ো, এরপর হচ্ছে ডিমের ভিতরেই তাদের যে এমব্রায়ো সেটা মুভমেন্ট করতে থাকে এবং একটা পর্যায়ে এরকম হচ্ছে এমব্রায়োর যে সংকোচন এবং যে তাদের যে পুচ্ছ অঞ্চল দ্বারা হচ্ছে আন্দোলনের ফলে হচ্ছে ডিমের খোলসটা ভেঙে যায় এবং খোলস ভাঙার ফলে যে ভ্রূণ বা হচ্ছে বাচ্চাটি হচ্ছে বাইরে বের হয়ে আসে এবং এই ঘটনাকে আমরা বলি হ্যাচিং। যেটা হচ্ছে হ্যাচিং থেকে যে পোনার সৃষ্টি হয়, যে ভ্রূণটিকে বের হয়ে আসে তাকে বলা হয় হ্যাচলিং বা রেণুপোনা। আর এই যে ডেভেলপমেন্ট এই পর্যন্ত স্টেজটাকে আমরা বলি হচ্ছে আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ভ্রূণীয় ডেভেলপমেন্ট। তো পরবর্তী স্টেজটা হলো আমাদের লার্ভাল ডেভেলপমেন্টে। লার্ভাল ডেভেলপমেন্টে আমরা হচ্ছে সেটা সাধারণত 5 থেকে 5 ডেজ পর্যন্ত কন্টিনিউ করে, 5 থেকে 7 দিন। তো আমরা প্রত্যেকটা ডেট অনুযায়ী দেখব যে 1 ডেতে কি কি চেঞ্জ হয়, 2 ডেতে কি চেঞ্জ হয়, 3 ডে, 4 ডে এবং 5 ডে। তো 1 ডে যখন থাকে তখন লার্ভাটা হচ্ছে 2 মিলিমিটার লং থাকে, 2 ডেজে 3 মিলিমিটার, 3 ডেজে 4 মিলিমিটার এবং 4 ডেজে 4.5 মিলিমিটার লম্বা থাকে এবং 5 ডেজ লার্ভা যেটা 6 মিলিমিটার লম্বা হয়ে থাকে। তো আমরা যদি যে হ্যাচলিং বা যেটা হচ্ছে 1 ডে লার্ভা দেখি, সেখানে লার্ভাটা সিঙ্ক অ্যাট দ্য বটম, অর্থাৎ যে লার্ভা সেটি খুব বেশি সচল থাকে না এবং সেটা সাধারণত পানির তলদেশে ডুবে থাকে। এ লার্জ অয়েল স্পট নিয়ার দ্য হেডের অংশে একটা বড় ধরনের তৈল বিন্দু দেখা যায় এবং আরেকটি বৈশিষ্ট্য হলো যাদের তাদের হেয়ারিং অর্গান বা শ্রবণ অঙ্গটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। তো যেটা হলো 2 ডেজ লার্ভা, সেখানে যে বৈশিষ্ট্য দেখা যায় আই বিকামস ব্ল্যাক, চোখটা আস্তে আস্তে কালো হতে থাকে। ফোল্ডিং অফ স্পিনস, যে পাখনার যে ভাঁজগুলা সেই ভাঁজগুলা বোঝা যায়। ক্রোমাটোফোর নিয়ার দ্য অয়েল স্পট, তৈলবিন্দুর কাছে কিছু কিছু রঞ্জক পদার্থ দেখা যায়। তো আমরা যদি এখন 3 ডেজ লার্ভাটা দেখি, ইয়ক্স রিডিউস, তার যে কুসুম সেটা আস্তে আস্তে কমতে থাকে। হেড অ্যান্ড টেল রিজন ক্লিয়ার, তাদের যে মস্তক এবং পুচ্ছ অঞ্চল সেটি ক্লিয়ার হয়ে আরো বেশি স্পষ্ট হতে থাকে। মার্ক অফ পেক্টোরাল ফিন, তাদের যে বক্ষ পাখনার চিহ্নটা এই সময় বোঝা যায়। তারপর 4 ডেজে যে পরিবর্তনগুলা, টেল রিজন লং অ্যান্ড রাউন্ড,
তাদের যে পুচ্ছ বা লেজটা সেটা আস্তে আস্তে লম্বা এবং কিছুটা গোলাকার আকৃতি ধারণ করে, এবং তাদের কিছু কিছু অর্গান হচ্ছে আরো বৃদ্ধিরত অবস্থায় থাকে, যেমন মাউথ ওপেনিং, যে মুখছিদ্র, গিলস, ফুলকা অ্যান্ড অপারকুলাম আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো 5 ডেজে যে পরিবর্তন হয়ে থাকে, রিডাকশন অফ ইয়ক কমপ্লিটলি, তাদের যে কুসুম, সেই কুসুমের রিডাকশনটা একদম সম্পূর্ণরূপে হয়ে যায়। অ্যাপিয়ার অফ ফিন রেস, বিভিন্ন ধরনের যে পাখনা রশ্মিগুলা, সেই পাখনা রশ্মিগুলা দেখা যায়। স্টার্ট টু ইট এক্সটার্নাল ফুড, এবং এই লার্ভাটা তখন যেহেতু কুসুম থলি নিঃশেষিত হয়ে যায়, একটা সময় ছিল যে তারা কুসুমের যে সঞ্চিত খাদ্য তার উপরে নির্ভর করতো, এবং কুসুম থলি নিঃশেষিত হয়ে যাওয়ার পর তারা তাদের যে বাইরের খাবারগুলা খাওয়া শুরু করে। তো আমরা এই লার্ভাল ডেভেলপমেন্টের এই ছবিটি, যেখানে 5টা লার্ভাল 5 দিনেরটা বোঝানো হচ্ছে যে একটা অয়েল স্পট যেটা মস্তকের কাছে আছে, চোখটা আস্তে আস্তে কালো হচ্ছে, তাদের যে মায়োটোম পেশি বা পেশি গঠনকারী পেশিগুলা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে, যে পুচ্ছ পাখনাটা কি গোলাকার এবং লম্বা হচ্ছে, এবং চাকরির যে পাখনার যে ফলগুলা, সেই ফলগুলো আস্তে আস্তে গঠিত হচ্ছে, এবং মাউথ ওপেনিংটাও স্পষ্ট দেখা যাচ্ছে। এর পরবর্তী ধাপটি হচ্ছে আমাদের পোস্ট লার্ভাল ডেভেলপমেন্ট, যেখানে দেহের যে বিভিন্ন অর্গানগুলা, সেই অর্গানগুলো আস্তে আস্তে গঠিত হচ্ছে, এবং আমরা এখন দেখব যে অর্গানগুলা কিভাবে গঠিত হয়। এখানে তো আমরা দেখলাম যে পোস্ট লার্ভাল ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের যে চেঞ্জগুলা হচ্ছে, তো সেগুলো যদি আমরা একটু দেখি, তো পোস্ট লার্ভাল ডেভেলপমেন্টটা সেটা 8 মিলিমিটার স্টেজ থেকে শুরু হবে, অর্থাৎ ইলিশ মাছের যখন দৈর্ঘ্যটা 8 মিলিমিটার হবে তখন থেকে শুরু হবে। তো এখানে 5টা স্টেজ দেখানো হয়েছে, 8 মিলিমিটার, 10, 16 মিলিমিটার স্টেজ, 18 মিলিমিটার স্টেজ এবং 20 মিলিমিটার স্টেজ। তো 8 মিলিমিটার যে স্টেজ বা দশায় যে পরিবর্তনগুলো হয়, সেটা হলো বডি ল্যাটারালি কম্প্রেস, বডিটা আস্তে আস্তে কিছুটা পার্শ্বীয়ভাবে চাপা হতে থাকে। আপার অ্যান্ড লোয়ার লিপস ক্লিয়ার, যাদের যে উপরের এবং নিচের ঠোঁট সেটা হচ্ছে স্পষ্ট হতে থাকে। টেল রিজন রাউন্ডেড, তা প্রথমে তাদের যে পুচ্ছ অঞ্চল সেটা কিছুটা রাউন্ডেড হয়। তো আমাদের 10 মিলিমিটার স্টেজে প্রক্সিমাল পার্ট পয়েন্টেড, বডির যে সামনের দিক, সেই সামনের দিকটা আস্তে আস্তে কিছুটা সুচালু রূপ ধারণ করে। তো ডরসাল ফিন উইথ 18 ফিন রেস, তাদের যে পৃষ্ঠপাখনা, সেই পৃষ্ঠপাখনায় তখন 18টা ফিন রে বা পাখনা রশ্মি থাকে। কডাল ফিন হোমোসার্কাল, কডাল ফিনটা আস্তে আস্তে গোলাকার থেকে সেটা হোমোসার্কাল বা 2 ভাগ হতে থাকে। তারপর 16 মিলিমিটার যে স্টেজে ওয়াইড মিডল পার্ট, তাদের যে মাঝখানের অংশটা আস্তে আস্তে প্রশস্ত হতে থাকে। নাম্বার অফ ফিন রেস ইনক্রিজ, তাদের যে পাখনা রশ্মির সংখ্যা, সেই সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকে। অয়েল ডেভেলপ জ, এবং তাদের যে চোয়াল দুটি আস্তে আস্তে ডেভেলপ করে সুগঠিত হয়। তো 18 মিলিমিটার হচ্ছে স্টেজে তাদের যে ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অর্গান, তাদের যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো আস্তে আস্তে বেশিরভাগই সুগঠিত হয়ে যায়। কয়েলিং অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তাদের যে আন্ত্র, সেই অন্ত্রটা হচ্ছে অনেকটা পেঁচানো অবস্থায় যেতে থাকে। এবং 20 মিলিমিটার স্টেজে স্কেল বিকাম ক্লিয়ার, ইলিশ মাছের যে স্কেল, সাইক্লয়েড স্কেল, সেই স্কেলটা হচ্ছে ক্লিয়ার হতে থাকে। অয়েল ডেভেলপমেন্ট অফ ভার্টিব্রি, যে মেরুদণ্ড গঠনকারী যে কশেরুকা, সেই কশেরুকাগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। ডেভেলপমেন্ট অফ অ্যাবডোমিনাল স্কিউট, যেটা ইলিশ মাছের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য, যে তাদের যে উদরের যে স্কিউট বা কাটাগুলা, সেগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে থাকে। তো আমরা তো এই ছবিটি দিয়ে তাদের যে স্ট্রাকচার সেটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে তাদের যে স্ট্রাকচারটা হচ্ছে কিভাবে ডেভেলপ হচ্ছে। এর পরবর্তী স্টেপটি হলো জুভেনাইল বা হচ্ছে জাটকা। তো পোস্ট লার্ভাল ডেভেলপমেন্টের পর যে বৃদ্ধিটা হবে সেটা হচ্ছে ইলিশ মাছ শুধু ইনক্রিজ ইন সাইজ, তাদের আকারে বৃদ্ধি পাবে। দ্য লার্ভা লুকস লাইক এ অ্যাডাল্ট হিলসা উইদিন 26 to 30 days, অর্থাৎ 26 থেকে 30 দিনের মধ্যে যে অ্যাডাল্টটা সেটা হচ্ছে একটা যে পূর্ণাঙ্গ ইলশা বা একটা পরিণত ইলিশ মাছের মতো দেখা যাবে। তো এরপর জাটকা বা জুভেনাইল কাকে বলে? 40 days old immature ইলশা ইজ কল্ড জাটকা। 40 দিনের যে অপরিপক্ক ইলিশ, সেই অপরিপক্ক ইলিশ মাছকে জাটকা বলা হয়। যে আমরা অনেকগুলো জাটকা মাছের ছবি দেখতেছি।
দেখছি দ্য লেন্থ অফ জাটকা ইজ অ্যাবাউট 9 ইঞ্চিস অর 23 সেন্টিমিটার। জাটকার যে লেন্থ বা দৈর্ঘ্য সেটি 9 ইঞ্চি অথবা 23 সেন্টিমিটার হয়ে থাকে। তো এরপর আমরা যদি যে জাটকার বিচরণ ক্ষেত্রগুলা দেখি, জাটকা সাধারণত আমাদের বিভিন্ন যে নদীগুলাতে, সে অনেকগুলা নদীতে জাটকা বিচরণ করে থাকে। তো আমাদের যে ডিপার্টমেন্ট অফ ফিশারি 2013 সালে হচ্ছে যে জাটকার হচ্ছে 5টা মেজর হচ্ছে বিচরণ ক্ষেত্র উল্লেখ করেছেন, যাদেরকে হচ্ছে নার্সারি গ্রাউন্ডও বলা হয়। তো এই বিচরণ ক্ষেত্রগুলা থেকে আবার ডিওএফ থেকে সেগুলোকে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই 5টা যে 5 মেজর হচ্ছে নার্সারি গ্রাউন্ড অফ জাটকা, সেগুলো হলো সাতনল অফ চাঁদপুর টু চর আলেকজান্ডার অফ লক্ষ্মীপুর চাঁদপুরের সাতনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একটি এরিয়া। আরেকটি হলো মধুপুর অথবা চর ইলশা টু চর পিয়াল অফ ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা জেলার যে চর ইলশা থেকে চর পিয়াল পর্যন্ত। আরেকটি হলো যে বেদরিয়া অফ ভোলা টু চর রোস্তম অফ পটুয়াখালী, ভোলার যে বেদরিয়া থেকে হচ্ছে পটুয়াখালী চর রোস্তম পর্যন্ত। তো আরেকটি নার্সারি গ্রাউন্ড হলো আন্ধারমানিক রিভার রুট এট পটুয়াখালীর আন্ধারমানিক রিভার রুট। আরেকটি হলো নারহিরা টু হচ্ছে বদরগঞ্জ অফ শরীয়তপুরের হচ্ছে নারহিরার বদরগঞ্জের যে জায়গাটা, নারহিরা থেকে বদরগঞ্জ পর্যন্ত শরীয়তপুরে, সেটা হলো আমার আরেকটি যে নার্সারি গ্রাউন্ড জাটকা। তো এই 5টা হলো জাটকার যে প্রধান যে বিচরণ ক্ষেত্র। তারপরের স্টেপটা হলো হচ্ছে যে এই জাটকাগুলা আস্তে আস্তে হচ্ছে সমুদ্র অভিমুখে হচ্ছে যাত্রা করবে, অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গলে হচ্ছে, তখন তারা ফার্দার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, এবং সমুদ্রটাই হলো তাদের যে ফিডিং অ্যান্ড গ্রোয়িং হচ্ছে গ্রাউন্ড। অ্যান্ড আবার যখন এই ফিশগুলো আস্তে আস্তে ম্যাচিউরড হবে এবং অ্যাডাল্ট হবে, তখন আবার তারা হচ্ছে ইস্টুয়ারি হয়ে তাদের যে জার্নিটা সেটা রিভারে চলবে, অর্থাৎ মোহনা হয়ে আবার তারা নদীতে চলে আসবে, এবং এভাবে তারা তাদের যে লাইফ সাইকেল বা জীবনচক্রটা কমপ্লিট করবে। তো এই হলো আমাদের মোটামুটি ইলিশ মাছের জীবনচক্র। তো এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে ইলিশ মাছের পরিস্ফুটন বর্ণনা করো, অথবা আসতে পারে বিভিন্ন জিনিস উল্লেখপূর্বক, যেমন খাদ্যাভ্যাস, প্রজননের সময়, তারপর ব্রিডিং গ্রাউন্ড বা প্রজনন ক্ষেত্র উল্লেখপূর্বক ইলিশ মাছের জীবনচক্র নির্ধারণ করো বা বর্ণনা করো। আবার ছোট কোশ্চেনের মধ্যে আসতে পারে জাটকা কি, বা জাটকার প্রধান বিচরণ ক্ষেত্রগুলা নাম লিখো, বাংলাদেশে কত রকমের ইলিশ পাওয়া যায়। এছাড়া আসতে পারে যে যে ইলিশ মাছের যে প্রধান প্রজনন ক্ষেত্রগুলোর নাম উল্লেখ করো। তো এগুলো তোমরা আশা করি যে আমার লেকচারটি বুঝতে পেরেছো, এবং সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।